দুই ভাই যারা কিনা ছোটবেলা থেকেই ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য কাজ শুরু করে দিয়েছিল, কিন্তু তাদের স্বপ্ন ছিল বিদেশে গিয়ে এক নামকরা গায়ক তৈরি হবে এবং এই কারণেই তারা টাকা জমিয়ে তাদের যাত্রা শুরু করে দেয়। কিন্তু তারা এটা জানতো না এই যাত্রা পথে তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়ে যাবে। কিন্তু তবুও এই দুই ভাই হার মানে না এবং শেষ পর্যন্ত লড়াই করে যায়, যেটা কিনা আপনাকে অবাক করে দেবে। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি লো ক্যাপিটিনো। মুভি শুরু হয় ওয়েস্ট আফ্রিকার সেনেগাল দেশের রাজধানী ডাকারকে দেখিয়ে। আর এই শহরে একটি ছোট্ট গ্রামে বসবাসকারী দুই ভাইকে দেখানো হয়, যাদের মধ্যে বড় ভাইয়ের নাম হলো সিউডো এবং ছোট ভাইটির নাম হলো মুসা। আর এরা দুজনই কনস্ট্রাকশনের কাজ করে। তাদের লক্ষ্য একটাই, যে করেই হোক তাদের পুরো ফ্যামিলিকে আর্থিকভাবে শক্তিশালী করে তোলা। আর এমনটা করলে তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারবে। আর এই স্বপ্নটা হলো সিউডো চায় ইউরোপে গিয়ে একজন নামকরা সিঙ্গার তৈরি হবে। তাই দুই ভাই একসাথে মিলে এই কনস্ট্রাকশনের কাজ মন দিয়ে করে যায় এবং একদিন তাদের কাছে বেশ কিছু টাকা চলে আসে। সিউডো মনে করে এবার তার উচিত তার মায়ের সাথে এই ব্যাপারে কথা বলা। তাই সে একদিন সন্ধ্যায় তার মায়ের সাথে এই ব্যাপারে কথা বলে এবং জানায় সে ইউরোপে যেতে চায় শুধুমাত্র তার স্বপ্ন পূরণ করার জন্য, এবং এমনটা করতে পারলে সে তাদের ফ্যামিলির সব রকম দুঃখ কষ্ট মেটাতে পারবে এবং একইভাবে তার বোনের ভবিষ্যৎ ভালোভাবে তৈরি করতে পারবে। কিন্তু এই কথা শুনে সিউডোর মা মোটেও রাজি হয় না, বরং সে রেগে যায়। আসলে তার মায়ের মতে এই গ্রাম থেকে বহু মানুষ ইউরোপে যাবার চেষ্টা করেছিল, কিন্তু তারা ফেরেনি, বরং মরে গেছে। তাই সে না করে দেয়। সিউডো মন খারাপ করে এখান থেকে চলে যায়। পরের দিন সকাল হলে সিউডোর মা মুসাকে বেশ বকা দেয়, কারণ তার মতে এই সব প্ল্যান সে করেছে। এখন এই দুই ভাই তার মায়ের এরকম রাগী রূপ দেখে তারা তাদের সব প্ল্যান ভুলে যায় এবং পুনরায় তাদের কাজে চলে যায়। কিন্তু সন্ধ্যা হলে তাদের মনে তাদের স্বপ্ন পুনরায় ভেসে ওঠে, যার ফলে তাদের লেখা গান তারা খালি গলায় গাইতে শুরু করে দেয় এবং তাদের পাড়ার মধ্যেই একটি গানের আসর তৈরি করে ফেলে, যেখানে পাড়ার বাকি ছেলেরাও অংশগ্রহণ করে। আর এভাবেই বেশ কয়েকটা মাস কেটে যায় এবং এই দুটো ছেলের কাছে অনেক টাকা জমে যায়। তাই মুসা তার দাদাকে পরামর্শ দেয় তাদের উচিত এখনই যে করেই হোক ইউরোপে চলে যাওয়া, কারণ এই সুযোগ হাতছাড়া করলেই তারা আর কখনোই যেতে পারবে না। আর এই কারণেই এই দুই ভাই তার মাকে না জানিয়ে এমন একজন মানুষের সাথে দেখা করে, যে কিনা মানুষকে বেআইনিভাবে এবং কম টাকায় ইউরোপে পৌঁছে দেয়। আর এই মানুষটির নাম হলো জিস্কো। কিন্তু জিস্কো নামের মানুষটি বেশ ভালো হয়, যদিও সে খারাপ কাজ করে, কিন্তু সে এই ছেলে দুটোকে ভালো পরামর্শ দেয়। সে তাদেরকে বোঝায়, তোমরা এখনো অনেক ছোট, তাই তোমাদের উচিত এই যাত্রা না করা, কারণ ইউরোপ দূর থেকে দেখতে ভালো লাগে, কিন্তু সেখানে গেলে তোমাদের পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে, কারণ তোমরা অনেক ছোট। এখন এই সবকিছু শোনার পর সিউডো ডিসাইড করে নেয় সে আর ইউরোপে যাবে না। কিন্তু তার ভাই মুসা এই প্ল্যানে রাজি হয় না। সে তার দাদাকে বারবার বোঝানোর চেষ্টা করে এবং একটা সময় তার দাদা ডিসাইড করে নেয় তারা ইউরোপে যাবে কি যাবে না সেটা জানার জন্য তারা একজন জ্যোতিষীর কাছে যাবে এবং তার কাছ থেকে সব রকম পরামর্শ নেবে। তাই সকাল হতেই এরা দুজন এক জ্যোতিষীর কাছে চলে যায় এবং তাকে জিজ্ঞাসা করে তারা কি ইউরোপে যেতে পারবে এবং সেখানে কি তাদের কোনো রকম ক্ষতি হবে। জ্যোতিষী তাদেরকে জানিয়ে দেয় তাদের কোনো রকম ক্ষতি হবে না, তারা ইউরোপে যেতে পারবে। এখন এরকম কথা শুনে এই দুই ভাই সোজা কবরস্থানে চলে আসে এবং সেখানে গিয়ে তাদের গ্র্যান্ডফাদার এবং গ্র্যান্ডমাদারের আশীর্বাদ নেয়। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই দুই ভাই ইউরোপের যাত্রার ব্যাপারে তাদের মাকে কিছুই জানায় না এবং না বলেই তারা যাত্রা শুরু করে দেয়। তাদের মনে একবারও এই চিন্তা আসে না যে তাদের মা তার দুই সন্তানকে দেখতে না পেয়ে তার অবস্থাটা কি হবে। তারা সবার প্রথমেই বাসে করে যাত্রা শুরু করে দেয় এবং এই যাত্রাপথে তারা তাদের লেখা গানগুলো আনন্দের সাথে গাইতে শুরু করে দেয় এবং একটা সময় এই বাসটা মালি দেশে পৌঁছে যায় এবং সেখানে দুই ভাই নেমে পড়ে। এই জায়গাটা অনেকটা মরুভূমির মতো, কিন্তু এই মরুভূমির মধ্যেই এমন একটি মানুষ থাকে যে কিনা বেআইনিভাবে পাসপোর্ট তৈরি করে এবং এই দুই ভাই সেই মানুষটির সাথে দেখা করে এবং এই মানুষটি এই দুই ভাইয়ের কাছ থেকে $100 করে নেয় এবং তার বদলে তাদের দুজনের দুটো পাসপোর্ট তৈরি করে দেয় এবং পাসপোর্টে তাদের ন্যাশনালিটি এবং নাম চেঞ্জ হয়ে যায়। তারা এখন সেনেগালের নাগরিক নয়, বরং তারা আজ থেকে মালি নাগরিক হয়ে যায়। ছোট ভাইটির নাম ছিল মুসা, তার নতুন নাম হয়ে যায় মালিক, এবং বড় ভাইটির নাম ছিল সিউডো, তার নতুন নাম হয়ে যায় শালিফ। এই ব্যক্তি তাদের দুজনকে স্পষ্টভাবে বুঝিয়ে দেয় বর্ডারে যখন তাদের এই পাসপোর্ট চেক হবে তখন তারা যে কটা প্রশ্ন তোমাদেরকে করবে তোমরা সে কটা প্রশ্নের উত্তরই দেবে
তার বেশি একটা কথাও বলবে না। এরপর এরা দুই ভাই বাসে করে আবারও যাত্রা শুরু করে দেয় এবং টানা 2 দিন যাত্রা করার পর তারা নাইজেরিয়া বর্ডারের কাছে পৌঁছে যায়। আর এখানে এসে বেশ কিছু নাইজেরিয়ান সোলজার এদের পাসপোর্ট চেক করে এবং তাদেরকে বেশ কিছু প্রশ্ন করে, কারণ এই সোলজার লক্ষ্য করে পাসপোর্টে যা ইনফরমেশন রয়েছে তাতে পাসপোর্টের বয়স 2 বছর হয়ে গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, পাসপোর্টে যেই ছবি রয়েছে এবং সেই ছবিতে এই ছেলে দুটো যেই জামা কাপড় পরে রয়েছে ঠিক একই রকম জামা কাপড় এখনো তারা পরে রয়েছে। তাই সোলজারের বেশ সন্দেহ হয়, তাই সে এই ব্যাপারে এই দুজনকে প্রশ্ন করে। এখন যেহেতু এই প্রশ্নগুলো তাদের ধারণার বাইরে, তাই দুই ভাই আতঙ্কিত হয়ে যায়, যার ফলে সোলজার শিওর হয়ে যায় এরা কোনো না কোনো 2 নম্বরই কাজ করছে। সোলজার এই দুই ভাইকে জানায় তাদেরকে $50 করে দিতে হবে, নয়তো জেলে যেতে হবে। এখন এই দুই ভাইয়ের কাছে আর কোনো রাস্তা থাকে না, তাই তারা এই সোলজারকে $50 দিয়ে দেয় এবং এরপর তারা নাইজার দেশে পৌঁছে যায়। আর এখান থেকে তাদেরকে বাকি রাস্তা যাবার জন্য একজন গাইডের প্রয়োজন, কারণ এখানকার বেশিরভাগ রাস্তাটাই মরুভূমিতে ভরা। তাই দুই ভাই সবার প্রথমে এমন একজন দালালের সাথে দেখা করে যে কিনা তাদেরকে $1200 বিনিময়ে সুরক্ষিতভাবে ত্রিপোলি শহরে পৌঁছে দেবে, যেটা কিনা লিবিয়াতে অবস্থিত। এমনকি এর বাইরে এই মানুষটি তাদেরকে একটি ছোট্ট জাহাজের ছবি দেখায়, যার সাহায্যে তারা ইউরোপে যেতে পারবে। এখন এই দুই ভাই এই সব কিছু শুনে তাদের প্ল্যানে রাজি হয়ে যায় এবং এই মানুষটি দুই ভাইকে একটি রুমে নিয়ে যায় এবং তাদেরকে অপেক্ষা করতে বলে এবং জানায় তারা আরো বেশ কিছু প্যাসেঞ্জার একসাথে জড়ো করার পর তাদের এই যাত্রা শুরু করবে, তাই তারা যেন এখানে চুপচাপ অপেক্ষা করে। এখন কথা মতো এই দুই ভাই এখানে অপেক্ষা করতে শুরু করে দেয় এবং একটা সময় সন্ধ্যা হয়ে যায় এবং এখানে একজন মানুষ এই প্রত্যেকটা ছেলেকে বুঝিয়ে দেয় কাল তাদের যাত্রাটা কেমন হতে চলেছে। এই মানুষটি জানায় তাদের যাত্রা একটি মরুভূমির মধ্যে দিয়ে হবে, যেটা কিনা খুবই ভয়ানক। ভয়ানক এই কারণেই সেই মরুভূমিতে অনেক ডাকাত এবং গুন্ডারা রয়েছে, যারা কিনা মানুষের ওপর হামলা করে এবং তাদের টাকা পয়সা নিয়ে নেয়। তাই সেই মানুষটি এই দুই ভাইকে এবং প্রত্যেকটা ছেলেকে পরামর্শ দেয় তারা যেন তাদের টাকা পয়সা একটি গোপন জায়গায় লুকিয়ে ফেলে, কারণ এই যাত্রা পথে সেই ডাকাতগুলো তাদের ওপর হামলা করতে পারে। পরের দিন সকাল হলে এই দুই ভাই কথা মতো তাদের টাকা পয়সা তাদের গোপন জায়গায় লুকিয়ে ফেলে এবং এরপর তারা যাত্রা শুরু করে দেয়। বেশ কিছুক্ষণ যাত্রা করার পর তাদের সামনে বিশাল সাহারা মরুভূমি চলে আসে। প্রথমত রৌদ্রের তাপ এবং তার মধ্যে রাস্তাটা খুব একটা ভালো থাকে না, কখনো খারাপ ঢাল থাকে আবার কখনো উঁচু পাহাড় থাকে, যার ফলে এই যাত্রা করতে করতে একটি ছেলে গাড়ি থেকে নিচে পড়ে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার, গাড়ির ড্রাইভার গাড়ি থামায় না, বরং কন্টিনিউ তার গাড়ি চালিয়ে যায়, যার ফলে সেই ছেলেটি খোলা মরুভূমির মধ্যেই পড়ে থাকে। এখন এই দৃশ্য দেখে সিউডো বেশ ভয় পেয়ে যায়। সে প্রথমবার অনুভব করে এই যাত্রা মোটেও সুরক্ষিত নয়, কারণ তারা যদি নিচে পড়ে যায় তবে এই গাড়ির ড্রাইভার তাদেরকে তুলবে না, বরং এখানেই রেখে চলে যাবে। এই দুই ভাই গাড়িটাকে শক্ত করে ধরে রাখে এবং তাদের যাত্রা কন্টিনিউ চালিয়ে যায় এবং একটা সময় তারা খোলা মরুভূমির মাঝখানে চলে আসে এবং প্রত্যেককে অবাক করে দিয়ে এই গাড়ির ড্রাইভার গাড়ি থামিয়ে দেয় এবং জানিয়ে দেয় তাদেরকে এখনই বাকি রাস্তাটা হেঁটে পার করতে হবে। এখন এই দুই ভাই এবং বাকি প্যাসেঞ্জারদের কাছে আর কোনো রাস্তা থাকে না, তাই তারা হেঁটে এই যাত্রা শুরু করে দেয় এবং কিছুটা যাবার পর সিউডো লক্ষ্য করে চারপাশে কিছু মৃতদেহ পড়ে রয়েছে। সে বুঝতে পারে এই যাত্রা শুধুমাত্র তারাই নয়, এর আগেও অনেক মানুষ করেছে, কিন্তু তারা সফল হয়নি, বরং এখানেই তাদের জীবন শেষ হয়ে গেছে। আর এভাবেই যাত্রা করতে করতে এই দুই ভাই খুব ক্লান্ত হয়ে যায় এবং চারিপাশে অন্ধকার নেমে আসে, কিন্তু তারা একটু হার মানে না, তারা কন্টিনিউ যাত্রা চালিয়ে যায় এবং পরের দিন সকাল হলে সিউডো লক্ষ্য করে একজন বয়স্ক মহিলা যে কিনা তাদের সাথে এসেছিল সে আর হাঁটতে পারছে না, সে মাটিতে বসে পড়েছে। আর এই জিনিসটা আর কেউ লক্ষ্য করে না, শুধুমাত্র সিউডো বাদে। তাই সে সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে যায় এবং সেই মহিলাটিকে হেল্প করার চেষ্টা করে। সে তার বেঁচে থাকা জলটুকু মহিলাটিকে খেতে দেয় এবং তাকে টেনে তোলার চেষ্টা করে, কিন্তু এখানকার তাপমাত্রা এতটাই গরম যার ফলে মহিলাটি আর উঠে দাঁড়াতে পারে না এবং সেখানেই মরে যায়। এখন এই সব কিছু দেখে মুসা খুব রেগে যায়, কারণ এমনটা করাতে তারা অনেকটা পিছনে পড়ে যাবে এবং যদি তারা দলের থেকে দূরে চলে যায় তবে বাকি রাস্তা কমপ্লিট করা অনেকটাই কঠিন হয়ে যাবে। তাই দুই ভাই আবারও যাত্রা শুরু করে দেয় এবং একটা সময় সন্ধ্যা হয়ে যায়। আর ঠিক তখনই বেশ কিছু আতঙ্কবাদী তাদের উপর হামলা করে এবং প্রত্যেকের কাছে থাকা টাকাগুলো নিয়ে নেয় এবং যাদের কাছে টাকা খুঁজে পায় না তারা তাদেরকে একটি স্পেশাল ড্রিঙ্ক করায়, যার ফলে তারা অজ্ঞান হয়ে যায় এবং তারপর তারা টাকাগুলো নিয়ে নেয়। কিন্তু এরা যাদের কাছ থেকে টাকা পায় না তাদেরকে আলাদা গ্রুপে ভাগ করে দেয়
এখন সমস্যা হলো মুসার কাছে টাকাগুলো লুকানো রয়েছে, তাই এই মাফিয়া দল মুসার কাছ থেকে টাকা পেয়ে যায়, কিন্তু সিউডোর কাছে কোনো টাকা পায় না, যার ফলে দুই ভাই প্রথমবার আলাদা হয়ে যায় এবং তাদের দুজনকে আলাদা আলাদা গ্রুপে ভাগ করে দেয়। সিউডো কখনোই আশা করেনি সে তার ভাইয়ের কাছ থেকে এমনভাবে আলাদা হয়ে যাবে, কিন্তু সে এখানে কিছুই করতে পারে না। এখন পরের দিন সকাল হলে সেই গ্রুপ যাদের কাছ থেকে টাকা খুঁজে পায়নি তারা আবারও যাত্রা শুরু করে দেয় এবং কিছু দূর যেতেই তারা একটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেয়। এখন প্রত্যেকে এই গাড়ি দেখে খুব খুশি হয়ে যায়। তারা মনে করে এই গাড়ির সাহায্যে খুব সহজেই তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবে, তাই প্রত্যেকটা ছেলে এই গাড়ির মধ্যে উঠে পড়ে, যাদের মধ্যে সিউডো থাকে। কিন্তু তাদের এই ভুল ধারণা ভেঙে যায় যখন গাড়িটি চলতে শুরু করে। আসলে গাড়িটা তাদেরকে তাদের গন্তব্যস্থলে নিয়ে যায় না, বরং লিবিয়ার জেলে নিয়ে যায়। আর এই জেলটা কোনো সরকার বা পুলিশের দ্বারা নিয়ন্ত্রিত হয় না, বরং একদল মাফিয়াদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর এই মাফিয়া হলো সেই মাফিয়া যারা কিনা মরুভূমির মাঝে তাদের কাছ থেকে টাকাগুলো কেড়ে নিয়েছিল। এখন সিউডো এখানে জানতে পারে তাদেরকে এখানে বেচে দেওয়া হবে এবং কোনো ধনী মানুষ তাদেরকে কিনে নেবে শুধুমাত্র দাসত্বের কাজ করানোর জন্য। এখন জেলের বেশ কিছু মানুষ এই ছেলেগুলোকে বিভিন্ন রকম ভাবে টর্চার করে, আর এই টর্চার খুবই ভয়ানক হয়। এবং এরপর এক ব্যক্তি এই ছেলেগুলোর সাথে কথা বলে এবং তাদেরকে তার ফ্যামিলির ফোন নাম্বার দিতে বলে এবং জানায় তারা যদি ফোন নাম্বার না দেয় তবে তাদের শাস্তি আরো বেড়ে যাবে। আসলে এরা ফ্যামিলির ফোন নাম্বার নিয়ে তাদেরকে ব্ল্যাকমেল করবে এবং তাদের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করবে, কিন্তু সিউডো তার ফ্যামিলির ফোন নাম্বার দেয় না, যার ফলে তাকে এবং সেই সব ছেলেগুলোকে যারা নাম্বার দেয়নি তাদেরকে কঠোর শাস্তি দিতে শুরু করে দেয়। এবং বেশ কিছু সময় পর সিউডোর অবস্থা খুবই খারাপ হয়ে যায়, তার চোখ মুখে রক্তে ভরে যায় এবং আকৃতি সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। সিউডো প্রথমবার অনুভব করে সে কত বড় ভুল করে ফেলেছে, শুধুমাত্র এই কারণে নয় যে সে এরকম শাস্তি পাচ্ছে, বরং এটা ভেবে যে তার মায়ের অবস্থা এখন কিরকম আছে। কারণ বেশ কয়েকটা দিন কেটে গেছে এবং সে বাড়ি ছেড়ে চলে এসছে এবং তার মা এখনো জানে না তার দুই ছেলে এখন কোথায় রয়েছে এবং কি করছে। এখন সিউডোর এরকম কঠিন পরিস্থিতি দেখে মার্টিন নামের এক ব্যক্তির মায়া হয়ে যায় এবং সে তাকে কিছুটা জল খেতে দেয় এবং তাকে শান্ত করার চেষ্টা করে। পরের দিন সকাল হলে তাদের রুমে বেশ কিছু নতুন ব্যক্তি প্রবেশ করে এবং তারা এদেরকে জানায় আমার বেশ কিছু ছেলেকে দরকার যারা কিনা কার্পেন্ট্রির কাজ করতে পারে এবং বিল্ডারের কাজ করতে পারে। এখন এই কথা শুনে মার্টিন সঙ্গে সঙ্গে হাত তোলে এবং সিউডোর হাতটাও সে তুলে ধরে। সিউডো বুঝতে পারে না সে এমনটা কেন করছে, কিন্তু সে তার হাতটা তার কথা মতোই ওপরে তুলে ধরে। এরপর যারা যারা হাত তুলেছে তাদেরকে এই ব্যক্তি বাইরে নিয়ে যায় এবং এক লাইনে দাঁড় করায় এবং তারপর বেশ কিছু ধনী মানুষ এখানে চলে আসে এবং তারা ইচ্ছে মতো ছেলেগুলোকে বেছে নেয় এবং কিনে নেয়। আর এদের মধ্যে একজন ধনী ব্যক্তি থাকে যার মার্টিনকে বেশ পছন্দ হয়ে যায়, তাই সে তাকে কিনে নেয়। কিন্তু মার্টিন তাকে জানায় তার সাথে সিউডো নামের ছেলেটাও যাবে, অর্থাৎ তাকেও কিনতে হবে। ভাগ্য ভালো থাকে এই মানুষটি মার্টিনের কথা মেনে নেয় এবং তাদের দুজনকেই সে কিনে নেয়। এরপর সেই ব্যক্তি এদের দুজনকে তার গাড়ি করে তার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয়। যাত্রা পথে এই ব্যক্তি এদের দুজনকে জানায় তোমাদেরকে একটি বড় পাঁচিল তৈরি করতে হবে, আর এই পাঁচিলটা হবে বাড়ির চারপাশ জুড়ে। এখন বাড়িতে পৌঁছালে এদের দুজনকে বেশ কিছু খাবার খেতে দেয়, কারণ এরপর তাদেরকে কন্টিনিউ কাজ করতে হবে। সিউডো এবং মার্টিন খাবার খেয়ে তাদের কাজ শুরু করে দেয়। সিউডো কখনো মাটি কাটে, আবার কখনো জল আনতে চলে যায়। এরপর তারা যখন বিশ্রাম করে মার্টিন সিউডোর সাথে তার ফ্যামিলির সম্বন্ধে আলোচনা করে। সে তাকে একটি ফটো দেখায় এবং এই ফটোতে বেশ কিছু মানুষ থাকে যারা কিনা মার্টিনের ফ্যামিলি মেম্বার। একইভাবে সিউডোকে বোঝায় তুমি আমার ছেলের মতো, কারণ তোমার বয়সের আমার একটি ছেলে রয়েছে। এখন এই কথা শুনতেই সিউডোর মুখের হাসি চলে যায়। আসলে সিউডোর বাবা অনেক আগেই মরে গেছে, তাই ছোটবেলা থেকেই সে তার মায়ের কাছে বড় হয়েছে, কিন্তু এখন তার মা তার সাথে নেই এবং সে তাকে ছেড়ে অনেক দূরে চলে এসেছে, তা আবার না বলে। তাই এই সব কিছু মনে করে তার মনটা খারাপ হয়ে যায়। এরপর এরা দুজন আবারও তাদের কাজ শুরু করে দেয় এবং এর মধ্যে সেই ব্যক্তি আবারও তাদের কাছে চলে আসে এবং জানায় তার মালিক একটি ফোয়ারা বানাতে চায় এবং এরপর সে এই দুজনকে একটি ফটো দেখায় এবং বোঝায় তাদেরকে ঠিক একই রকম ফোয়ারা বানাতে হবে এবং যদি তারা এমনটা করতে পারে তবে তার বস তাদেরকে মুক্ত করে দেবে। এমনকি এই অবধি নয়, বরং ত্রিপলি যাবার জন্য তাদেরকে সব রকম খরচ দিয়ে দেবে। এখন এই কথা শুনে দুজনেই খুশি হয়ে যায়, কারণ তারা পুনরায় তাদের বেঁচে ফেরার আশাটা খুঁজে পায়। তাই তারা এই কাজটা
আরো মন দিয়ে করতে শুরু করে দেয় এবং একটা সময় তারা সেই ফোয়ারা কমপ্লিট করে ফেলে এবং যখন সেটা তাদের বস দেখতে পায় সে বেশ ইমপ্রেস হয়ে যায় এবং তার মুখে হাসি চলে আসে, যেটা দেখে মার্টিন এবং সিউডো খুব খুশি হয়ে যায়, কারণ তারা জানে এরপর তাদেরকে মুক্ত করে দেওয়া হবে এবং কথা মতো কাজ হয়ে যায়। পরের দিন তাদেরকে ত্রিপলি পৌঁছে দেওয়া হয় এবং তাদের হাতে বেশ কিছু টাকা দিয়ে দেওয়া হয়। এখানে এসে সিউডো সবার প্রথমে তার ভাইকে খুঁজতে শুরু করে দেয়। সে প্রত্যেকটা জায়গায় জিজ্ঞাসা করে মুসা নামের কাউকে দেখেছে কিনা, কিন্তু প্রত্যেক জায়গায় সে একই রকম কথা শুনতে পায়, আর সেটা হলো তারা দেখেনি। সিউডো খুব হতাশ হয়ে যায়। এখন এমন অবস্থায় মার্টিন তাকে বোঝায়, তুমি চাইলে আমার সাথে যেতে পারো, কারণ এখানে থাকলে বিপদ বাড়বে ছাড়া কমবে না। কিন্তু সিউডো তাকে জানিয়ে দেয় সে তার ভাইকে একা ছাড়তে পারবে না, তাই সে তাকে না খুঁজে কোথাও যাবে না। মার্টিন তার কথা মেনে নেয় এবং যাবার আগে তাকে পরামর্শ দেয় সে যদি মুসাকে খুঁজে পায় তবে সে যেন সঙ্গে সঙ্গে ইতালিতে চলে আসে এবং সেখানে সে তার জন্য অপেক্ষা করবে। এরপর মার্টিন এখান থেকে চলে যায় এবং সিউডো আরও একবার তার ভাইকে খুঁজতে শুরু করে দেয়। সে প্রত্যেকটা জায়গায় যায় এবং তার ভাইয়ের সম্বন্ধে জিজ্ঞাসা করে, কিন্তু প্রতিটা জায়গায় সে ব্যর্থ হয়ে যায়। সিউডো ভালোভাবে জানে এখানে বেশি দিন থাকতে হলে তাকে কাজ করতেই হবে, তাই পরের দিন সকাল থেকেই সে আবারও কনস্ট্রাকশনের কাজ শুরু করে দেয়। আর এমনই একদিন কাজ করতে করতে সিউডোর কাছে খবর আসে সেনেগাল থেকে একটি বাচ্চা ছেলে এখানে কাজ করতে এসছে। এখন এই কথা শুনে সিউডোর সঙ্গে সঙ্গে সেই ছেলেটির কাছে ছুটে যায়, আর এখানে এসে সে দেখে এই ছেলেটি আর কেউ নয়, স্বয়ং তার ভাই মুসা। সিউডোর সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে। সিউডো এখানে মুসাকে তার সাথে যেতে বলে, কিন্তু মুসা না করে দেয়। সে জানায় তার পায়ে গুলি লেগেছে, যার ফলে সে আর হাঁটতে পারবে না। এখন এই কথা শুনে সিউডোর মনটা খারাপ হয়ে যায়। মুসা তাকে পরামর্শ দেয় তাদের উচিত এখনই বাড়ি ফিরে যাওয়া, কিন্তু সিউডো তেমনটা মনে করে না। সে মনে করে তাদের সেই গন্তব্যস্থল এখান থেকে খুব একটা দূরে নয়, তাই এত দূর চলে আসার পর তাদের ফিরে যাওয়াটা মোটেও ঠিক হবে না। তাই সিউডো তার ভাইকে তার এক বন্ধু ডাক্তার লয়ের কাছে নিয়ে যায়। লয় তার ক্ষত স্থান ট্রিটমেন্ট করে। লয় তাকে জানায় ট্রিটমেন্ট করার জন্য বেশ কিছু মেডিসিনের প্রয়োজন, তাই সে সিউডোকে সমীর নামের এক ব্যক্তির কাছে যেতে বলে, যে কিনা সেলুনে কাজ করে এবং একইভাবে বেআইনিভাবে মেডিসিন বিক্রি করে। আসলে এখানে কালো চামড়ার মানুষদের কাছে কোনো দোকানদার কোনো রকম মেডিসিন বিক্রি করে না, তাই তাদেরকে মেডিসিন কিনতে হলে বেআইনিভাবেই কিনতে হবে। সিউডো কথা মতো সেখানে চলে যায় এবং মেডিসিন নিয়ে সোজা লয়ের কাছে ফিরে আসে এবং লয় তার ট্রিটমেন্ট করে। কিন্তু রাত হলে লয় সিউডোকে জানিয়ে দেয় এই ট্রিটমেন্টে তার ভাই ভালো হবে না, বরং তাকে হসপিটালে নিয়ে যেতে হবে এবং সেখানে তার সার্জারি করতে হবে। সিউডো ভালোভাবে জানে এখানকার হসপিটালে কালো চামড়ার মানুষদেরকে ভর্তি করা হয় না, তাই সে লয়কে জিজ্ঞাসা করে তাহলে তার ভাইকে সে কোথায় ভর্তি করবে। কিন্তু লয় তাকে কোনো রকম হেল্প করতে পারে না, বরং তাকে জানিয়ে দেয় 10 দিনের মধ্যে কোনো সার্জারি করতে না পারলে তার ভাই মরে যাবে। পরের দিন সকাল হলেই সিউডো জানাম নামের এক ব্যক্তির সাথে দেখা করে এবং তাকে বেশ কিছু টাকা দেয় যাতে সেই ব্যক্তি তাকে ইতালিতে নিয়ে যায়। আসলে জানাম এই কাজটাই করে থাকে, কিন্তু সে সিউডোর টাকা ফিরিয়ে দেয় এবং জানায় টাকা খুবই কম এবং এত কম টাকায় সে তাকে ইতালিতে নিয়ে যেতে পারবে না। কিন্তু জানাম তাকে বিকল্প রাস্তা দিয়ে দেয়। সে বলে তুমি যদি জাহাজের ক্যাপ্টেন হিসেবে যাও তবে তুমি এই টাকাতেও যেতে পারবে, অর্থাৎ তোমায় জাহাজ চালাতে হবে। এখন সিউডো কোনো রকম জাহাজ চালাতে পারে না, কিন্তু তবুও সে এই প্ল্যানে রাজি হয়ে যায় এবং জানিয়ে দেয় সে জাহাজ চালিয়ে ইতালিতে যাবে। বাড়ি ফিরে সিউডো সবার প্রথমে তার ভাইকে এই খবরটা জানায় এবং সে জানায় তাকে ইতালিতে নিয়ে গিয়ে সেখানে তার ট্রিটমেন্ট করবে এবং একইভাবে সে কিভাবে জাহাজ চালিয়ে এই যাত্রা করবে সেই সব কিছু তার ভাইকে বলে দেয়। পরের দিন সকাল হলে সে জাহাজ কিভাবে চালাতে হয় সব নিয়মগুলো এবং কায়দাগুলো শিখে নেবার চেষ্টা করে। জানাম নামে সেই ব্যক্তি বোঝায় এই জাহাজে কিভাবে গতিবেগ বাড়াতে হবে এবং কিভাবে গতিবেগ কমাতে হবে এবং একইভাবে কম্পাস কিভাবে কন্ট্রোল করতে হবে সেই সব কিছু তাকে বুঝিয়ে দেয়। কিন্তু প্রথমবারে এত কিছু জানতে পেরে সিউডো বেশ ঘাবড়ে যায় এবং তার টেনশন আরো বেড়ে যায় যখন সে দেখে তার এই জাহাজ করে কত মানুষ এই যাত্রা করবে এবং তারা সম্পূর্ণ বিপদে থাকবে, কারণ সে কোনোদিন জাহাজ চালায়নি। তাই সে ডিসাইড করে নেয় সে আর ক্যাপ্টেন হয়ে এই যাত্রা করবে না, আর এই কারণেই সে জানামকে এই ব্যাপারে জানিয়ে দেয়। কিন্তু জানাম তাকে জানায় এর বাইরে তাকে এই যাত্রা করতে দেওয়া হবে না, অর্থাৎ তাকে যেতে হলে ক্যাপ্টেন হয়ে যেতে হবে এবং তাকে জাহাজ চালাতেই হবে। সিউডোর কাছে আর কোনো রাস্তা থাকে না, তাই সে এই ডিল মেনে নেয় এবং অবশেষে সে জাহাজ করে তার যাত্রা শুরু করে দেয়। সিউডো জীবনে প্রথমবার জাহাজ কন্ট্রোল করে এবং প্রথমবারই
তাকে দক্ষ হতে হয়, কারণ এর কোনো বিকল্প রাস্তা নেই। যদি সে একটা ভুল করে তবে মানুষগুলো মরে যাবে। এখন বেশ কিছুক্ষণ যাত্রা করার পর সিউডোর সামনে বেশ কিছু আলো দেখতে পায়। সে মনে করে হয়তো শহর চলে এসেছে, কিন্তু কাছে গেলে তার ভুল ধারণা ভেঙে যায়। সে দেখে এটা একটা তৈল শোধনাগার। এরপর তারা আবারও যাত্রা শুরু করে এবং পরের দিন সকাল হলে সিউডো প্রথমবার জানতে পারে তার এই জাহাজে একজন প্রেগনেন্ট মহিলা রয়েছে এবং তার পরিস্থিতি খুব একটা ভালো নয়। তার ব্লিডিং শুরু হয়ে গেছে। সে কোনো উপায় না পেয়ে এমার্জেন্সি কল করে এবং জানায় তারা ইতালির জন্য যাত্রা শুরু করেছে এবং তাদের জাহাজ একজন প্রেগনেন্ট মহিলা রয়েছে, তাই তারা যেন এখনই সাহায্যের জন্য এখানে চলে আসে। ফোনের ওপাশ থেকে সিউডোকে জানানো হয় তারা যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে সাহায্য করবে। সিউডো কিছুটা মনের দিক থেকে শান্তি পায় এবং সে অপেক্ষা করতে শুরু করে দেয়, কিন্তু সন্ধ্যা হয়ে যায়, কোনো রকম সাহায্য তার কাছে আসে না। যার ফলে সে ডিসাইড করে নেয় তারা আর সাহায্যের জন্য অপেক্ষা করবে না, বরং সামনের দিকে এগিয়ে যাবে। আর এভাবেই যাত্রা করতে করতে সকাল হয়ে যায় এবং কয়েকটা ছেলে সিউডোকে জানায় এই জাহাজের ইঞ্জিন রুমে কিছু মানুষ আটকে রয়েছে এবং তারা সেখানে দীর্ঘ সময় ধরে রয়েছে, যার ফলে তারা অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। এখন সিউডোর সঙ্গে সঙ্গে সেখানে যায় এবং এই মানুষগুলোকে ওপরে তোলে। সিউডো লক্ষ্য করে এই মানুষগুলো দীর্ঘ সময় ধরে খাবার খায়নি, তাই সে তাদেরকে কিছু খাবার খেতে দেয় এবং জল খেতে দেয়, যার ফলে চারিপাশে হইচই লেগে যায় এবং এই হইচইয়ের মধ্যে সেই প্রেগনেন্ট মহিলা তার সন্তানের জন্ম দিয়ে দেয়। আর এই কারণে হইচইয়ের পরিমাণ আরো বেড়ে যায়। সিউডো প্রত্যেককে শান্ত হতে বলে এবং বেশ কিছু সময় পর এরা প্রত্যেকে শান্ত হয়ে যায় এবং সিউডো তার যাত্রা আবারও কন্টিনিউ করে যায়। একটা সময় সিউডো দূরে শহর দেখতে পায়। সে সঙ্গে সঙ্গে প্রত্যেককে এটা জানিয়ে দেয়, আর এই শহরটা হয় ইতালির শহর। তাই প্রত্যেকে আনন্দে লাফাতে শুরু করে দেয়। এমনকি সেই প্রেগনেন্ট মহিলার মুখেও হাসি চলে আসে। সিউডো লক্ষ্য করে আকাশে একটি হেলিকপ্টার চলে এসছে এবং তারা তার সেই এমার্জেন্সি কল পাওয়ার কারণেই এখানে চলে এসছে। সে বুঝতে পারে এই কঠিন পরিস্থিতি সে সফলভাবে সমাধান করতে পেরেছে। আর এই আনন্দে তার চোখে জল চলে আসে এবং চিৎকার করে একটা কথাই বলে, আমি করে দেখিয়েছি। এরপর এরা প্রত্যেকে ইতালিতে পৌঁছে যায়, কিন্তু এরপর সিউডো এবং তার ভাইয়ের সাথে কি হয় সেই সব কিছু আমাদেরকে দেখানো হয় না। এমনকি সে বাড়িতে ফিরতে পারলো কিনা এবং সফল গায়ক হতে পারলো কিনা সেই সব কিছু আমাদেরকে দেখানো হয় না। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি আপনার কেমন লাগলো। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।